এদিকে এসআইআর এর খসড়া তালিকায় বাংলাদেশি আর বাদ যাচ্ছে ভারতীয়র নাম। খসড়া তালিকায় নামই উঠল না বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রি। রাজ্য সরকারি কর্মচারী সুব্রত মিস্ত্রি 2002 এর তালিকাতেও তার নাম ছিল। ভোটের ডিউটিও করেছিলেন রাজ্যের সরকারি কর্মী সুব্রত মিস্ত্রি। ভারতীয় হয়েও এসআইআর এর খসড়া তালিকায় তার নামই নেই। বেহালার সুব্রত মিস্ত্রির এনুমারেশন ফর্ম চলে গিয়েছিল সোনারপুরের সুব্রত মিস্ত্রির কাছে, আর সেই সুব্রত মিস্ত্রি, বেহালার সুব্রত মিস্ত্রির নাম এবার খসড়া তালিকাতেই উঠল না। বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রি তিনি কি বলছেন শুনুন। খসড়া তালিকায় আমি দেখতে পেলাম আমার নাম আসেনি, ওইখানে যে সুব্রত মিস্ত্রি তার নাম এসছে। কিসের এসআইআর? আমি 2002 সালের ভোটার লিস্টে আমার নাম রয়েছে, আমার বাবা মায়ের নাম রয়েছে। আমি 2002 সালের আগে আমার ভোটার কার্ড বানানো, অথচ আমি দেখলাম আমি ভোটার লিস্ট থেকে, খসড়া লিস্ট থেকে আমি বাইরে বেরিয়ে গেলাম। অথচ সেই লোকটি যে বাংলাদেশ থেকে, সে ওখানে বলল, মিডিয়ার সামনে যে স্বীকার করলো আমি বাংলাদেশ থেকে এসে ভোটার কার্ড বানিয়েছি, তার নামটি লিস্টেড করা হলো, অথচ আমি বাদ গেলাম। আমি নির্বাচন কমিশনকে যে জানতে চাই দোষটা কার? এই আমার এপিক নাম্বারটা তুলে নিয়ে গিয়ে ওখানে সুব্রত মিস্ত্রির নামে তার বাবার নাম আমার নাম একই করে দিয়ে বানিয়ে কে দিল, সেটা খুঁজে বার করার দায়িত্ব কার? আমি এখন বাইরে, আমি সরকারি কর্মচারী, আমি প্রতিবার ভোটের ডিউটিতে যাই, আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করি, ভোটের যে দায়িত্ব হয়, তা সত্ত্বেও আমি এই লিস্টের বাইরে। জবাবটা কে দেবে? নির্বাচন কমিশনকে দিতেই হবে এই জবাব। এখন আমি তো চিন্তা করছি, ও তো একবার ওর জন্মে এখানে, পড়াশোনা এখানে, অথচ একবার ভোট দিয়েছে, তারপরে তার নামটা কি করে উধাও হয়ে যায়? এই জন্য দায়ীকে। এবং ওর স্কুলে ডিউটি আছে, এই ভোটের ডিউটি পড়ে, এখন ডিউটি বন্ধ করে কি ভোট দেবে? এখন এর জন্য দায়ীকে। এর জন্য আমরা এর ক্ষতিপূরণ চাই। ভারতের বাসিন্দা হয়েও বেহালার সুব্রত মিস্ত্রির নামই উঠল না খসড়া তালিকায়। তার এনুমারেশন ফর্ম চলে গিয়েছিল সোনারপুরের সুব্রত মিস্ত্রির কাছে, কিন্তু শেষ পর্যন্ত যখন খসড়া তালিকা প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রি সেই তালিকায় নামই নেই। এই জটিলতা প্রসঙ্গে সোনারপুর উত্তরের বিএল কি বলেছেন শুনুন। মানে ইতিমধ্যে আমরা দেখেছিলাম আপনার এলাকার যে সুব্রত মিস্ত্রি, সে নিজেও বলেছে 2017 বাংলাদেশ থেকে এসে কার্ড বানিয়েছে, ক্যানিং থেকে কার্ড বানিয়েছে, এবং যে খসড়া তালিকা সেটা তো আপনার এখানকার সুব্রত মিস্ত্রির নাম। হ্যাঁ, ওর নামই আছে। তার কারণটা হচ্ছে ওকেই যেহেতু ওর ফর্মটা যেহেতু সাবমিট করা হয়েছে, আর যখন এনুমারেশন ফর্ম এসেছিল, এনুমারেশন ফর্মে আমার এখানকার সুব্রত মিস্ত্রির ছবি ছিল বলতো, এবং সে এখানকার তার নামও ভোটার লিস্টে রয়েছে, এই জন্য তাকে ফর্ম দেওয়া হয়েছে, সেটাই সাবমিট হয়েছে, আর তার জন্য খসড়া লিস্টে ওর নামটাই এসেছে। না, আমাকে এই পর্যন্ত করতে বলা হয়েছে, ব্যাস। বেহালার সুব্রত মিস্ত্রির অভিযোগ পেয়ে আমরা যোগাযোগ করেছিলাম সোনারপুরের আরও এক সুব্রত মিস্ত্রির সঙ্গে। তিনি যে একসময় সত্যি বাংলাদেশ থেকে এসেছিলেন সে কথা অকপটে স্বীকারও করেছিলেন। আপনার যে কার্ডটা, এই কার্ডটা কবে থেকে বানানো হয়েছিল? এটা আমার 17 সালে করা হয়েছে, ক্যানিং ভিডিও থেকে জমা করে লাইনে দাঁড়িয়ে আমরা। আপনি কোথায় থাকতেন? মানে আপনি কি আগে বাংলাদেশে থাকতেন? হ্যাঁ, আমার জন্ম বাংলাদেশে, আমি এখানে ছোটবেলায় চলে এসেছি। একই এই যে এপিক নাম্বারটা পেয়েছেন, এটা কার্ড নাম্বারটা, এটা কাকে দিয়ে, বাংলাদেশ থেকে এসে কাকে দিয়ে বানিয়েছিলেন কার্ড? কাউকে দিয়ে না, আমরা ভিডিও থেকে জমা করে তারপর আমরা বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রির নাম খসড়া তালিকায় নেই, অথচ সোনারপুর উত্তরে সুব্রত মিস্ত্রির নাম উঠে গেল, যা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। এই সোনারপুরের বাসিন্দা সুব্রত মিস্ত্রি, তার স্ত্রী, তিনি কি দাবি করছেন শুনুন। আপনার স্বামীর নামে যে কার্ড, সেই নিয়ে কার্ডে একটা সমস্যা হচ্ছিল, আরো একজন ক্লেম করছিল, খসড়া তালিকায় নাম উঠেছে, শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, চিন্তা দূর হলো তো। আর ওখানে আর এর উঠবে না কেন? তো ছিল তো, এর না এর, হ্যাঁ, আর এরই তো সব ফর্ম টর্ম, এরই তো, তার এরই তো নাম আসবেই, ডকুমেন্টস এর তা আসবে তো, এর নামই না, এখন তো কিছু নেই। সোমবার নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির, আর তার আগে জোট ফর্মুলা দিলেন হুমায়ুন কবির। 22টা আসনের মধ্যে 9টি আসনেই তিনি লড়বেন বলে জানিয়েছেন। 9টি আসনে আমি লড়বো, কংগ্রেস চাইলে ছাড়বো 9টি আসন, 3টি আসন ছাড়বো সিপিএমকে, 1টি আসন আইএসএফকে, আর না হলে তৃণমূলকে হারাতে, বিজেপিকে রুখতে একাই লড়বো বলে জানিয়েছেন হুমায়ুন কবির। রেজিনগরে সভাস্থল পরিদর্শনের পর জোট ফর্মুলা দিলেন হুমায়ুন কবির।
সেলিম সাহেবকে আমরা সিপিএমের 3টে সিট ছাড়বো মুর্শিদাবাদে, আইএসএফের একটা সিট ছাড়বো, চলে 4টে, আর বাকি থাকে 18টা। আমি 9 সিটে লড়বো, আমার মনোনীত যে প্রার্থী তারা 9টা সিটে লড়বে, আমি সহ। আমি রেজিনগর লড়বো, আমি আর একটা সিটেও লড়তে পারি, এক্সিস্টিং ভরতপুর বা বেলডাঙ্গা, সেটা পরে ঘোষণা করব। 2টো সিটে লড়বো, দুটোতে তো আর থাকা যাবে না, একটা রিজাইন দিয়ে দেবো, একটা সেখানে জিতবো। যে 2টো সিট লড়বো মুর্শিদাবাদে 2টো সিট রিজার্ভ সিট 3টে বাদ দিয়ে, বহরমপুর বাদ দিয়ে 18টা সিটের যেখানে দাঁড়াবে হুমায়ুন কবির সেখানে নির্বাচিত হবে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। আর 9টা কাকে দিতে চাইছেন? 9টা অধীরবাবুকে ছাড়বো, তারও মাস ভ্যালু আছে এই জেলায়। সে যদি প্রকৃতপক্ষে টিএমসির বিরোধিতা, বড় বড় লম্বা চওড়া লেকচার মারে, কিন্তু আসল জায়গায় বোঝা যাবে যদি সে আমাদের জোটে আসে, তাহলে তার জন্য ওয়েলকাম। হুমায়ুন কবির 3টি আসন ছাড়বেন সিপিএমকে, সিপিএম কি করবে, কি বলেছেন মোহাম্মদ সেলিম, দেখুন। আমরা একটা বামফ্রন্টের মধ্যে কি আসন রফা হবে সেটা বুঝে নিয়ে তারপরে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে থাকবে, টিকে থাকবে এবং লড়বে, তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব। তো এটা ঠিক, যদি বিজেপি এবং তৃণমূলকে শূন্য করতে চায়, একথা যা বলেছে এটা আজকে রাজ্যের মানুষের কথা। আমি বললাম আগে বামপন্থীরা আলাপ আলোচনা করছি, তারপরে বামফ্রন্টে জানুয়ারি মাসে গোড়া আলোচনা হয়ে গেলে তারপরে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা টিকে থেকে লড়াই করবে মাটি কামড়ে, তাদের সঙ্গে কথা বলবো। হুমায়ুন এখনো তার দল তৈরি করেনি, দলের সঙ্গে তো আলোচনা হবে, আগে দল তৈরি করুক, তারপর তো দেখবো সেই দলের কর্মসূচি কী, সিদ্ধান্ত কী, মনোবাঞ্ছা কী, তার উপর নির্ভর করে আলাপ আলোচনা কীভাবে হবে। পশ্চিমবঙ্গে এসআর এবং এসআরকে কেন্দ্র করে এসআর পরবর্তী যে ঘটনা প্রবাহ পশ্চিমবঙ্গের মানুষের মনে যে পরিবর্তন এনে দিয়েছে, তাতে হুমায়ুন কবির ওর দলের নেত্রী যারা যারা আছে তারা সবাই বুঝে গেছে এইখানে আর বেশি দিন নেই। তার ফলে তারা তাদের মতো করে কে কার সঙ্গে জোট করবে, জোটবদ্ধ হয়ে বিজেপিকে ঠেকাবে, তার প্ল্যানিং তারা করবে। হুমায়ুন কবির সিপিএম এর সঙ্গে জোট করবে, কংগ্রেসের সঙ্গে করবে, অনেক লোকের সঙ্গে করবে বিজেপিকে হারানোর জন্য। এটাই খুব স্বাভাবিক আছে। কোনো শান্তিকামী মানুষ 30% 70% বিশ্বাস করে না। যদি 30 আর 70% বিশ্বাস করতো তাহলে ওর জোট করার দরকার পড়তো না। যদি এরকমই হতো যে 70%, তাহলে আবার সিপিএম কংগ্রেস এইসব ধরার দরকার পড়তো না, কারণ বুঝে গেছে 70% তো আর কাজ হবে না, কারণ 70 আর 70 নেই। তারাও আজকে এসআর পরবর্তী ঘটনা প্রবাহের কারণে তারা আমাদের দিকে অনেকে এসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।